আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনুরোধ যে প্রথমে আপনারা বিষয়টিকে নেগেটিভ অর্থে নেবেন না। তারেক রহমান সাহেবের দুই কলি অন্ধকার। দুই কল বলতে আমি যেটা বোঝাচ্ছি যে তার রাজনীতির পূর্ব এবং পশ্চিম যেটা রয়েছে। আমাদের রাজনীতির উত্তর দক্ষিণ নেই, পূর্ব এবং পশ্চিম রয়েছে। তো সেই পূর্ব এবং পশ্চিম বলতে যা বোঝায় সেটি এখনো পর্যন্ত তারেক রহমান সাহেবের জন্য ইতিবাচক নয়। যে সমস্যা শেখ হাসিনার ছিল, ঠিক একই সমস্যা তারেক রহমান সাহেবের জন্য একেবারে বোঝা ভরে শাকের আটি। মানে এমনি একে নতুন সরকার, দুই নম্বর হলো যে এই সরকারের মধ্যে জামাতের লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, এনসিপির লোক, ভারতের লোক, আমেরিকার লোক, চীনের লোক ভরা। তিনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, তিনি কাউকে নির্ভর করতে পারছেন না। যে লোকের ধরুন পররাষ্ট্রমন্ত্রী নিজের না, যে লোকের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে তার প্রতিপক্ষরা যে সকল কথাবার্তা বলছে, এই কথাবার্তার কোনো সদুত্তর দলের পক্ষ থেকে কেউ দিতে পারছে না। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে অমুকের, অমুক ব্যক্তির, অমুক রাষ্ট্রের, অমুক অমুক, এই সমস্ত বাজে কথার একটা উত্তর বিএনপির পক্ষ থেকে দেওয়া যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও দিচ্ছেন না, তার পক্ষে কেউ কথা বলছে না। একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হচ্ছে রয়্যাল লোক, এএস আলমের লোক। এই সমস্ত কথা সহ্য করা যায় বলেন তো? এই গেল স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। ফলে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ডান দিকে যদি তার থাকে, বাম দিকে যদি আপনার পররাষ্ট্রমন্ত্রী থাকে, এই আমেরিকার লোক, এই ইউনুসের লোক, এই ডিপ স্টেটের লোক। কিন্তু এই লোক কোনো কিছুরই না ধরেন, কিন্তু এই লোক যে বিএনপির না, এটা তো সত্য। তো এই বিষয়গুলো এখন তারেক রহমান সাহেব ধরেন তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার পররাষ্ট্রমন্ত্রী, তাদের ব্যাপারে তাকে চোখ বুঝে নির্ভর করতে হবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বাংলাদেশের দ্বিতীয়টি নেই, দুটোই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে। গেল সেন্ট্রাল ব্যাংকের অর্থ ব্যবস্থা, এখানে এই ভদ্রলোক আসলেন গভর্নর হয়ে। ওনার সঙ্গে দলের কি সম্পর্ক? মানে সবচেয়ে এই মুহূর্তে অর্থমন্ত্রীর চাইতেও গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই ভদ্রলোকের সঙ্গে বিএনপির কী সম্পর্ক, অর্থনীতির কী সম্পর্ক, তারেক রহমান সাহেবের কী সম্পর্ক, আমরা কিছুই জানি না। কিন্তু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ নম্বর যে পদটি সেন্সিটিভ, সেখানে এসে বসলেন। এরপরে ধরেন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়, মানে যদি বলা হয় বাংলাদেশকে যদি আগামীতে এগিয়ে নিতে পারে, সেটা হলো পরিকল্পনা মন্ত্রণালয়। সেখানে মন্ত্রীকে জুনায়েদ সাকিব, সে তার দলের লোক নয়, এটাই সে প্রথম এমপি, এটাই সে প্রথম মন্ত্রী। রাজপথে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলা, হাত উঁচু করে কথা বলা, এইগুলো ছাড়া তো 2 কলম লিখতে পারে। আর প্রথম আলোর প্রমোশন, মানে মতিউর রহমান, মাহফুজা নাম গঙ্গদের বাই প্রোডাক্ট। এছাড়া এই ছেলের একটা পরিকল্পনা মন্ত্রণালয় চালানোর যোগ্যতা আছে। আপনারা যদি কেউ আমাকে বলতে পারেন, বা ওই ছেলে যদি আমাকে বলতে পারে যে রনি ভাই আমার এই পরিকল্পনা মন্ত্রণালয় চালানোর যোগ্যতা আছে, আই ক্যান ডু বেটার দ্যান ইউ, আপনার সে ভালো করতে পারে, অন্য কারো দরকার নেই, হাতে চুরি পরে ঢাকা শহরে ঘুরব, তাকে আপনি বাংলাদেশের মানে অর্থ মন্ত্রণালয়ের চাইতেও পরিকল্পনা মন্ত্রণালয়ে আপনি বসিয়ে দিয়েছেন। ফলে আপনার কোন কুল আছে? আপনি এখানে একজন ভদ্রলোকে নিয়ে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা রূপে, যেখানে যাচ্ছে খলিলুর রহমানের সাথে গেছে। খলিলুর রহমান সাহেব যদি আকাশের চাঁদ হয়, এ লোক মোমবাতি, অবোধ শিশু, এখনও রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতির তার যে দুধ দাঁত এটা গজিয়েছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা জুনিয়র, যে যাকে বলা হয় ফার্স্ট সেক্রেটারি কোনো একটা মন্ত্রণালয়ের, মানে আয়দার মন্ত্রণালয়ের অথবা যাকে বলা হয় দূতাবাসের, বলতে পারবে না, রেসপেক্টিভ, মানে একজন লোক পররাষ্ট্র উপদেষ্টা হবেন, যেখানে আগে রিয়াজ রহমান ছিলেন, যেখানে আগে শমশের মোবিন চৌধুরী ছিলেন। শমশের মোবিন চৌধুরীর মতো মানুষ ওই সময়টাতে বেগম জিয়াকে যেভাবে ভারতে নিয়ে সংবর্ধনা দিয়েছিলেন, মনমোহন সিং স্বয়ং এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করেছেন, একজন শমশের মোবিন চৌধুরীকে, চৌধুরীর কারণে।
এবং শেখ হাসিনার বিকল্প হিসেবে ওই সময় শেখ হাসিনার রেজিম, শেখ হাসিনার জমানাতে বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে যাচ্ছে এবং তাকে রিসিভ করার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং এয়ারপোর্টে চলে এসছে, নিজে গাড়ির দরজা খুলে দিয়েছে। রেকর্ড কার জন্য? দেয়ার ওয়ার সামবডি ইন দ্য ফরেন অ্যাফেয়ার্স ম্যাটার। এটা শমশের মোবিন চৌধুরী করেছেন। তার অপরাধ কি? সে তারেক রহমান সাহেবকে তুমি তুমি করে বলতেন, এছাড়া কোনো অপরাধ ছিল না, নাথিং। তুমি তুমি করে বলতেন, এইগুলো তার অপরাধ। যা গেল। এখন এখানে যে আসছে, হুমায়ুন কবির যে আসছে, সে হয়তো তারেক রহমান সাহেবকে সালাম করেন, ভাইয়ে ভাইয়ে ডাকেন বা স্যার স্যার ডাকেন, কিন্তু এগুলো দিয়ে তো চীনের সাথে বাণিজ্য হবে না, এগুলো দিয়ে তো ভারতের সাথে কূটনীতি হবে না, এগুলো দিয়ে আমেরিকার সঙ্গে বার্গেনিং হবে না। তো যেটা বলছিলাম যে সেই দিক থেকে আপনি যে তার যে কোন দিকটা আলোক উজ্জ্বল আছে, সে একজনকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন। এখন সর্দার সাখাওয়াত হোসেন বকুল আমাদের খুব ঘনিষ্ঠজন, আমার খুব আপনজন ব্যক্তি। তিনি হি ইজ এ পলিটিক্যাল মাস্টার, জাস্ট লাইক পলিটিক্যাল মাস্টার, কিন্তু মানে তাকে সাহায্য করার জন্য যে একটা গ্রুপ দরকার পলিটিক্যাল মাস্টার হিসেবে, এই পদগুলোতে যে ধরনের ধরেন ডক্টর রুহুল হক ছিলেন, ডক্টর আব্দুল মতিন ছিলেন, বিএনপির জমানাতে, আওয়ামী লীগ জমানাতে ডক্টর রুহুল হক ছিলেন, তারা যেভাবে এই মন্ত্রণালয়টা চালাতে পারতেন। নাসিম সাহেবরা কী করেছেন? নাসিম সাহেব দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করে ফেলেছেন। এরপরে এখানে এই যে জাহিদ মালিক আসছে, দুর্নীতির বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। যখন এখানে রুহুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বাট দেয়ার ইজ এ লিমিটেড। কিংবা আপনি দেখেন এই যে ডক্টর সামন্তলাল সেনকে শেখ হাসিনা শেষ পর্যায়ে দিয়েছেন, ইট ওয়াজ ওয়াইডলি প্রশংসিত, এবং এখন সব বাংলাদেশের মানুষ সবাই বলে সে বাংলাদেশের সর্বকালের সেরা স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু ওনার সাথে আমার এমন সম্পর্ক, মানে কি বলবো, সে রুহুল হকের রুমে গিয়ে ঢুকবে, মন্ত্রণালয়ে ঢুকবে, এরকম একটা পার্স তার ছিল না। সে এসে সামন্তলাল এসে দেখি যে ঢাকা মেডিকেলের যে ডিরেক্টর তার রুমে বসে আছে, তার রুমে বসে আছে। উনি, আমি তখন সংসদ সদস্য, আমার ছেলে হাসপাতালে অসুস্থ ছিল ঢাকা মেডিকেলে, আমি সে অনুযায়ী ডিরেক্টর রুমে বসে আছি। তো সে ডিরেক্টর মুস্তাফিজুর রহমান ছিল তখন, ব্রিগেডিয়ার মুস্তাফিজুর রহমান ছিল ডিরেক্টর, যেটা ওষুধ প্রশাসনের পরে ডিজি হয়েছিলেন। তো তাকে বলছে, স্যার আমাকে একটু মন্ত্রণালয়ে ঢোকার ব্যবস্থা করে দেন। সে বলে যে আমি কীভাবে ঢুকাবো? তখন আমি সামন্তলালকে নিয়ে গেলাম, শুধু নিয়ে গেলাম না, সামন্তলালও জীবিত, শুধু ওনাকে আমার গাড়িতে নিয়ে গেলাম, মন্ত্রণালয়ে ঢুকালাম এবং ওনাকে সোজা নিয়ে মানে স্বাস্থ্যমন্ত্রী মিটিংয়ে ছিলেন, সে স্বাস্থ্যমন্ত্রীর সামনে, রুহুলকের সামনে নিয়ে বললাম যে আপনি এই ফাইলটা দেখেন, প্রধানমন্ত্রীর ফাইল, এই ফাইলটা আপনি ওকে করে দেন। আর ওই কাজটা যদি 2010 সনে আমি না করতে পারতাম, তাহলে আজকে যে বার্ন ইউনিটটা এটা তৈরি হতো না। এখন এইটা সাক্ষী সামন্তলাল। দ্বিতীয় সমস্যা হলো, ওই যে ঢাকাতে শেখ হাসিনা বার্ন ইউনিট যেটা হয়েছে, ওখানে এখন যে পরিচালক আছে ডক্টর নাসির, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো ডক্টর নাসির ওখানে একটা হলো মামলা দিয়ে বসলো, ওখানে একটা পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্পের মালিক মামলা দিয়ে বসলো। এই সামন্তলাল সবাই মিলে তারা ওই ডক্টর নাসিরকে দায়িত্ব দিল এই মামলাটা নিষ্পত্তি করার জন্য। ডক্টর নাসির আমার কাছে আসলো, হাইকোর্টে রিট করতে হবে। আমি তখন এই যে পরে আওয়ামী লীগের যে মন্ত্রী হয়েছে সমর রেজাউল করিম, সেই সমর রেজাউল করিমকে বললাম যে ভাই আপনি এই মামলাটা করে দেন। সেই মামলাটা করে দিল। সামন্তলালের পক্ষ থেকে তাকে 2 লাখ না 3 লাখ টাকাও দেওয়া হয়েছিল, সে টাকাটা ফেরত 2 লাখ টাকা পয়সায় নেয়নি। তা আজকের এত বড় একটা জিনিস হলো, এখানে যে গোলাম মোল্লা রনি নামক একজন মানুষ আছে, এখানে যে সামন্তলাল আছে, এখানে যে ডাক্তার নাসির আছে। তো ডাক্তার নাসির তো বিএনপির লোক, কিন্তু বিএনপির লোক হওয়া সত্ত্বেও সে সামন্তলালের সঙ্গে তার সম্পর্ক ছিল সবচেয়ে ভালো। তারপরে সে এখন এই বার্ন ইনস্টিটিউটের সে পরিচালক। কিন্তু এই বার্ন ইনস্টিটিউটটা বিল্ডিং করা থেকে শুরু করে এই ডাক্তার নাসিরের যে ভূমিকা, তার যে কর্তৃত্ব, সে না হলে ডাক্তার নাসিরের না হলে এটা হতো না। আবার সেই ডাক্তার নাসিরকে এখান থেকে বদলি করে, সে যখন সবচেয়ে ভালো কাজ করেছে তাকে বদলি করে আওয়ামী লীগের যারা বদমাশগুলো আছে তাকে ফরিদপুরে পাঠিয়ে দিয়েছে, তার চাকরি নিয়ে টানাটানি। তো ওই সময় আমরা তো তাকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি। তো এইভাবে এই কাজগুলো আসলে যখন একটা মন্ত্রণালয় চলে, সেখানে পলিটিক্যাল কানেক্টিভিটি থাকলে সেখানে ভালো হয়। এখন সর্দার সাখাওয়াত হোসেন বকুল, তিনি এই জায়গাটাতে তিনি যে ভালো করবেন, এই ভালো করার জন্য দে আর মাস্ট হ্যাভ এ রিজন। বিএনপি দীর্ঘদিন এখানে ডাক্তার জাহিদ যেভাবে করতে পারতেন,
এইভাবে এই মন্ত্রণালয়ে ওনার পক্ষে এই মুহূর্তে সম্ভব না, কিন্তু তিনি প্রচণ্ড দৌড়াদৌড়ি করতেছেন, বক্তব্য দিচ্ছেন, ডেইলি মানে ফাটাকেস্টের মতো ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ফলাফল শেষ পর্যন্ত ঘোড়ার ডিম আসবে। এবং যদি দুর্নীতির অভিযোগ এসে যায় আগের মতো, আপনারা আশ্চর্য হতে পারবেন না, বিকজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেটটা এত শক্তিশালী, এত বিরাট ব্যাপক যে ওখানে আসলে নিয়ন্ত্রণ করা ভেরি টাফ, ভেরি ভেরি টাফ। এনিওয়ে, যেটা বলছিলাম যে চীন টাকা দেবে না, এর কারণে পররাষ্ট্রমন্ত্রী গেছেন, চীনের রাষ্ট্রদূত তারেক রহমান সাহেবকে নিমন্ত্রণ জানিয়েছেন ভিজিটের জন্য। কিন্তু এই মুহূর্তে যেটি দরকার সেটি হলো আনলিমিটেড টাকা দরকার। চীন সেই টাকাটা দেবে না, বিকজ এটা লিখে রাখেন, যতক্ষণ না পর্যন্ত আমেরিকার সঙ্গে আমাদের যে চুক্তিটি রয়েছে সেই চুক্তি বলবৎ থাকবে, চীন একটি পয়সাও দেবে না। আর চীনের হাত থেকে যদি এইভাবে বাজেটের সাপোর্ট না পায়, সরকার পরিচালনা করা, বাজেট টেনে নেওয়া, এটা মানে এই মুহূর্তে এটা বলতে গেলে দুরূহ একটা বিষয়। দ্বিতীয়ত হলো যে আমেরিকাকে পৃথিবীতে কেউ কখনো সুখী করতে পারেনি, যেখানে সৌদি আরব পারেনি, কাতার পারেনি, যেখানে কুয়েত পারছে না, যেখানে ইরান পারেনি। ইরানের মতো এত ঐতিহ্যবাহী একটা রাষ্ট্র, তারা তো আমেরিকার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছে, তাদের প্রথম থেকে সুদীর্ঘকালের আমেরিকার সঙ্গে তাদের বন্ধুত্ব, সেটা তারা পারেনি। ইভেন খমেনি চেষ্টা করেছে, হয়নি। এরা সরাসরি অহংকারী, উদ্যত, তারা শুধুমাত্র সুযোগটা নেবে, তারপরে আপনাকে তাড়িয়ে দেবে। আমেরিকা বাংলাদেশ থেকে যা যা দরকার ছিল, প্রয়োজন ছিল, সব নেওয়া হয়ে গেছে। এখন তারা আপনাকে গলায় রশি দিয়ে ঘুরাবে, কিন্তু আপনাকে কিছু দেবেন। আপনি যত দুর্বল হবেন, যত অসহায় হবেন, তত তার কলোনি প্রতিষ্ঠা করতে সুবিধা হবে। এখানে যত গণ্ডগোল হবে, আপনি ততই তার পায়ের উপর পড়বেন, ততই আপনি তার মুখাপেক্ষি হবেন। রাষ্ট্রদূত তো দূরের কথা, দেখা গেল আমেরিকার যে অ্যাম্বাসির যে আছে ঢাকাতে, তার একজন পিওন ড্রাইভার দারোয়ানের পেছনে আমাদের মন্ত্রী পর্যায়ের লোকরা ঘুরতে থাকবে, দেশের পরিস্থিতি যত সঙ্গীন হবে। 5টা বছর একেবারে শেখ হাসিনার মানে সরকারের তো 2008 থেকে যে 14 পর্যন্ত স্বর্ণালীর সময়, সেখানে বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়, রেল, তারপরে যে সেতু বিভাগ, এই সব বিভাগের সংসদীয় কমিটিতে ছিলাম, 3টা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম, অ্যাকাউন্টস, অডিট, এই 3টা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম। ফলে একটা রাষ্ট্র কিভাবে চলে, শেখ হাসিনা স্নেহ করতেন মানে ওখানে তোফায়েল সাহেবের মতো লোক, আমু সাহেবের মতো লোক, ওবায়দুল কাদের সাহেবের মতো লোক হাত ধরে বলতেন যে নেত্রী তোমারে পছন্দ করে, আমার বিষয়টা একটু বইল। ওবায়দুল কাদের জীবিত আছে, অস্বীকার করুক, তোফায়েল ভাই জীবিত আছেন, আমিও ভাই জীবিত আছেন। ক্ষমতার এত কাছাকাছি থেকে শেখ হাসিনার নাম ব্যবহার করে ঢাকা শহরে এক কাপ চা খেয়েছি, যদি কেউ বলতে পারে 2 হাত কেটে ফেলবো, 2 হাত কেটে ফেলবো। ওই জিনিসগুলো হয়নি। ফলে রাষ্ট্র কিভাবে চলে, ডিজিএফআইরা কি করে, এই জিনিসগুলো তো সিআইএ কি করে, এফবিআই কি করে, র কি করে, এই জিনিসগুলো আমরা যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এগুলো আমাদের মুখস্থ। ফলে এই কাজগুলো এখন যেভাবে চলছে, ভালোভাবে চলছে না। সরকারে যারা কর্তা ব্যক্তি আছেন, তারা এই জিনিসগুলো ভালোভাবে চালাতে পারছেন না, পারবেন বলেও মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।